আমার নাম রিয়াদ। আমি বর্তমানে ইউরোপের এস্তোনিয়া নামক ছোট্ট একটি দেশে বসবাস করি। এস্তোনিয়া ফিনল্যান্ড ও রাশিয়ার মাঝামাঝি অবস্থিত, যে দেশের লোক সংখ্যা মাত্র 13 লক্ষ। আমি এদেশে গত বছর অর্থাৎ গত 2016 সালে অ্যানথ্রোপোলজির ওপরে মাস্টার্স করার জন্য আসি। বর্তমানে আমি এখানকার শহর তালিনে বসবাস করছি। আমার পড়ালেখার বিষয়বস্তুর কারণে আমাকে প্রায় সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে রিসার্চ করতে হয়। কিছুদিন আগে আমার প্রফেসরের নির্দেশে আমি ও আমার সাথে আরো 3 জন মিলে তালিন শহরের পাশে ওল্ড টাউন নামের একটি জায়গায় যাই। বলে রাখা ভালো যে এই ওল্ড টাউন জায়গাটি আমাদের পুরান ঢাকার মতো, তবে খুব কম মানুষ এখানে বসবাস করে। বেশিরভাগ বাড়িগুলোই ফাঁকা এবং দেখতে সবগুলো বাড়ি একই রকমের। বাড়িগুলো এবং বাড়িগুলোর পাশে রয়েছে বেশ কিছু পুরনো স্থাপনা। দিনের বেলা দর্শনার্থীরা ভিড় জমায় এই স্থাপনাগুলো দেখার জন্য। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে অনেক জিনিসপত্র এখনো এই শহরে পাওয়া যায়। সেদিন আমি ও আমার সাথের 3 জন মিলে আমরা একটি পুরনো স্থাপনার মাঝে প্রবেশ করি। যদিও এর আগেও অনেকবার অন্য স্থাপনায় গিয়েছিলাম এবং কিছু গবেষণা করেছি, তবে এবার এটা ছিল সম্পূর্ণ ভিন্ন, এক অন্যরকম অভিজ্ঞতা। স্থাপনাটি ছিল 4 তলা বিশিষ্ট। স্থাপনার ভেতরে সূর্যের আলো প্রবেশের কোনো জায়গা নেই, নেই কোনো জানালা, একটি মাত্র সিঁড়ি, তা আবার এতটাই সরু যে একজন মানুষের উঠতে কষ্ট হবে। স্থাপনার আরেকটি চমক হলো সিঁড়িটি শুধু ওপরের দিকে নয়, বরং মাটির গভীরেও চলে গেছে। মাটির নিচে রয়েছে আরো 2টি তলা। আমাদের প্রজেক্ট ছিল মাটির নিচের তলার জিনিসপত্র নিয়ে তথ্য নির্ণয় করা। আমরা 4 জন হাতে টর্চ নিয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাটির নিচতলায় সিঁড়ি বেয়ে চলে যাই। মাটির নিচের প্রথম তলায় কিছু পৌরাণিক জিনিসপত্র থাকলেও দ্বিতীয় তলায় ছিল কিছু চমকপ্রদ জিনিস। তার মধ্যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হামলা করা বোমার কিছু অংশ, মানুষের খুলি, কিছু ধাতব পাত্র ও ধাতবের তৈরি বিভিন্ন বড় কলসির মতো। আমরা আমাদের ডিভাইস দিয়ে জিনিসগুলো পরীক্ষা করতে হঠাৎ একটি জায়গায় আমাদের চোখ আটকে যায়। একটি মরচে ধরা 4 কোণা ধাতব কৌটা, যেটার গায়ে কিছু একটা লেখা। যে লেখাটা কোনোভাবেই ওই মুহূর্তে লাইটের আলোয় পড়তে পারছিলাম না, কিন্তু কেন জানি আমার খুব আগ্রহ জন্মে সেই ধাতব কৌটাটির ওপর। হয়তো সেই ধাতব কৌটাটি অন্যান্য জিনিসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম। আমি ওই ধাতব কৌটাটি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ল্যাব টেস্ট করার জন্য আমাদের সাথে নিয়ে যাই এবং ল্যাবে জমা দিয়ে আমি আবার বাসায় ফিরে আসি। সেদিন একটু রাত করে ঘুমাই এবং ঘুমের মাঝে আমি একটি অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাই। স্বপ্নে আমি নিজেকে একটি জঙ্গলের মাঝে একটি লেকের পাশে দেখতে পাই, যেখানে আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি। সকালবেলা ঘুম ভাঙার পর আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না যে এইরকম স্বপ্ন কেন দেখলাম। পরদিন সকালে নাস্তা সেরে হাতে একটা কফি নিয়ে আমি ইউনিভার্সিটির দিকে যাই। ল্যাবে গিয়ে আমি কৌটাটি খোলার চেষ্টা করি এবং অনেক চেষ্টার পর ধাতব কৌটাটি অক্ষত অবস্থায় খুলতে সক্ষম হই। জং পড়ে থাকা সেই কৌটাটির ভেতর অনেক পুরনো একটি ছোট্ট কাগজ, যেটা দেখতে কিছুটা পুড়ে যাওয়া কাগজের মতো, অর্থাৎ হলুদ রঙের কাগজ। যদি অনেক দিন ভাঁজ করে রেখে দেওয়া হয় তাহলে যে লালচে ধূসর রং ধারণ করবে
সেই রকম। দেখে মনে হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা তার আগেকার সময়ের। কাগজটি খোলার পর আমি একটি অদ্ভুত রকমের নকশা এবং কিছু লেখা দেখতে পাই। লেখাটি রাশিয়ান ভাষায় ছিল। আমি এই ভাষা জানি না বলে কাগজটি রাশিয়ান জানে এমন একজন রিসার্চারের কাছে পাঠিয়ে দিই। সে কাগজটি স্ক্যান করে পরীক্ষা করতে শুরু করে। পরদিন সে আমাকে জানায় যে কাগজে রাশিয়ান ভাষায় তাদের পৌরাণিক এক দেবতার নাম এবং কিছু মন্ত্র আছে। সেই সাথে সাথে সেই নকশার কথা জিজ্ঞেস করলে জানা যায় যে এটি একটি জায়গার নকশা, যা কিনা কেইলা নামক একটি গ্রামের নির্দেশ করে। এটা জানার পর এই বিষয়টি নিয়ে আমাদের টিমের আগ্রহ বাড়তে থাকে। পরদিন সকালে আমরা কেইলা গ্রামের উদ্দেশ্যে রওনা করি। নকশা থেকে পাওয়া ধারণা অনুযায়ী আমরা একটি গ্রামের ভেতর একটি জঙ্গল আছে, সেখানে যাই। আমরা জঙ্গলের ভেতর প্রায় 2-3 কিলোমিটার হাঁটতে থাকি শুধুমাত্র সেই নকশা পরিশেষ দেখতে। বলে রাখা ভালো, ওই গ্রামের মানুষের কাছে শোনা যায় ওই জঙ্গলে নাকি দিনের বেলাতেও মানুষ যাতায়াত করে না, কি নাকি সমস্যা হয়। এই জঙ্গলটা গাছগাছালি এতটাই ঘন যে সূর্যের আলোটুকুও ঠিকভাবে পৌঁছয় না। অবশেষে নকশা অনুযায়ী জঙ্গলের মাঝে একটি জায়গায় রাস্তা শেষ হয়ে যায় এবং অন্য একটি দিক থেকে রাস্তা এসে ঠিক একই জায়গায় মেলে। বলা যায় আমরা একটি গোল চত্বরে পৌঁছে যাই। সেখানে আমরা ছোট্ট একটি লেক দেখতে পাই, কিন্তু লেকটা দেখার পরই আমার শরীরটা কেমন যেন হয়ে ওঠে, কারণ ঠিক এই রকম দেখতে একটা লেক আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছিলাম। লেকের পানি থেকে কেমন যেন তীব্র একটা দুর্গন্ধ বের হচ্ছিল। আমার লেকের প্রায় শুকিয়ে যাওয়া পানি ছিল কালো বর্ণের। আমার টিমের একজনের নাম ছিল অ্যান্ড্রু। সে লেকের দিকে দক্ষিণ পাশে দুটো গাছের মাঝামাঝি একটি উঁচু জায়গায় আবিষ্কার করে, যেটা নকশায় নির্দেশ করছিল। আর নকশায় এও বলা ছিল যে ওই উঁচু জায়গায় দেবতার প্রাণ শক্তি লুকায়িত আছে। আর টিমের অ্যান্ড্রু ছিল ক্যাথলিক আর বাকি দুজন ছিল নাস্তিক। তারা ডিসিশন নেয় যে ওই উঁচু জায়গাটি ঘুরে দেখবে কি আছে, কিন্তু আমার কেন যেন খুব বেশি একটা ভালো লাগছিল না। বারবার গত রাতের স্বপ্নের কথা মনে পড়ে যাচ্ছিল। খোঁড়াখুঁড়ি করার যন্ত্রপাতি না থাকায় সেদিন আমরা ফিরে চলে যাই। সেদিন রাতে বাসায় এসে নিজে রান্না ও ডিনার শেষ করতে করতে লেট হয়ে যায়। বিছানায় পিঠ লাগাতেই ঘুম চলে আসে। কখন যে ঘুমিয়ে যাই নিজেও টের পাইনি। সেদিন রাতেও আমি সেই আগের রাতের সেই স্বপ্ন দেখতে পাই এবং আরও দেখতে পাই যে কি যেন একজন আমাকে বলছে সেই জঙ্গলের মাঝে লেকের কাছে না যেতে। বারবার আমাকে হাত দিয়ে না যাবার নির্দেশ করছে কিংবা কিছু একটা বারণ করছে। সকালে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে, কিন্তু কোনোভাবেই আমি স্বপ্নের ব্যাপারটা মিলাতে পারছিলাম না। প্রতিদিনের মতো আজকেও আমাকে ল্যাবে চলে যেতে হতো এবং আজকে একটু আগে কাজ শেষ করেই আমরা ওই জঙ্গলের দিকে বেরিয়ে পড়ি। আমি আমার গত দুরাতের স্বপ্নের কথা কোনোভাবেই আমার টিমের কাউকে বলতে পারছিলাম না, কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। আজকে কেন জানি আমার টিম মেম্বার অ্যান্ড্রু যেতে চাইল না, তবে সবার কথার পরে সে যেতে রাজি হয়। আর আমি কেমন যেন ভয় পাচ্ছিলাম, আবার কৌতূহল হচ্ছিল। মনে হচ্ছিল যদি ভালো কিছু একটা পেয়ে যাই তাহলে আমার থিসিসের কাজে অনেক সহায়ক হবে। যাই হোক, আজকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে আমরা একজনের গাড়িতে চড়ে রওনা হলাম। গ্রামের শেষ অংশে যাবার পর আর গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই গাড়ি রেখে হাঁটা শুরু করলাম। গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার সময় এক বৃদ্ধের সাথে দেখা। বৃদ্ধ দেখতে কিছুটা কুঁজো হয়ে গেছে, কিন্তু তার সব চুল দাড়ি পাকেনি, আধা আধা টাইপের। সে কোনো একটা ভাষায় আমাদের জিজ্ঞেস করলো যে কোথা থেকে এসেছি। আমরা আমাদের উত্তর দেওয়ার আগেই বলল, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যেও না, হয়তো ফিরতে পারবে না। কথাটা আমার মনে দাগ কাটলো। আমার সাথে থাকা অ্যান্ড্রু ও কিছুটা চমকে গেল। বৃদ্ধ আরও বলল, 5টি নাবালক শিশুকে জ্যান্ত পুঁতে ভুডু করে শক্তিশালী করে রাখা হয়েছে। বলে রাখা ভালো, ভুডু একটি প্রাচীন রোমান শয়তান দেবতার নাম। আমরা ওই বৃদ্ধকে কিছু বলার আগেই সে চলে গেল।
আমরা আমাদের মতো সেই নির্দিষ্ট লেকের পাশে দিয়ে যন্ত্রপাতি নিয়ে দাঁড়াই। আজকে কেমন জানি লেকের পানি থেকে আরো বেশি দুর্গন্ধ আসছিল, আর সূর্যের আলো কম থাকায় কেমন একটা অন্ধকারাচ্ছন্ন লাগছিল। খেয়াল করে দেখলাম চারপাশ খুব নিস্তব্ধ, এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছিল না। খুব স্তব্ধতা বিরাজ করছিল ওই জায়গাটার চারপাশে। যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। যেহেতু জায়গাটা জঙ্গলে, কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, তাই মাটি খোঁড়ার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। মাটি খোঁড়ার আগে আমরা আরও সেই নকশার কপিটা বের করে জায়গাটা ঠিক আছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিলাম। তারপর আমরা চারজনই মাটি খোঁড়া শুরু করলাম। প্রায় ঘন্টা খানেক মাটি খোঁড়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ি। ছোট্ট একটা বিরতি নিয়ে আবার কাজ শুরু করব বলে আমরা সিগারেট ধরাই। চারপাশে স্তব্ধতা আমাকে কেমন যেন একটা শিহরণ দিচ্ছিল। এর আগেও এইরকম প্রত্নতাত্ত্বিক জিনিস নিয়ে কাজ করেছে, কিন্তু এবারেরটার মতো কখনোই এমন থ্রিল অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল মাটি খোঁড়ার কাজ আমাদের না। আর তাছাড়া প্রফেসর জানলে আমাদের এই টিমটার জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াবে। যাই হোক, সিগারেট শেষ করে আমরা আবার কাজে ফিরলাম। তবে এবার যা দেখলাম তা ছিল আমাদের জন্য অবিশ্বাস্য। মাটি খোঁড়ার আগে উঁচু জায়গাটি যেমন ছিল এখনো তেমনি আছে, একটা খোঁড়ার দাগও নেই। বিষয়টা আমাদের কাছে প্রচন্ড অবাক লাগলো। চারজন মিলে 1 ঘন্টা খোঁড়ার পর মাটিগুলো আমরা যে জায়গায় পাশে ফেলেছিলাম সেখানেও কোনো চিহ্ন নেই। সত্যি অবিশ্বাস্য। এই অবাক করা বিষয়টা কেউই বিশ্বাস করতে পারছিলাম না, তাই আমাদের নিজেদের মাঝেই কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এদিকে সন্ধ্যা হওয়ার উপক্রম। আমরা সেদিন আর কাজ না করে সেখান থেকে ফিরতে শুরু করলাম। ফেরার পথে যন্ত্রপাতিগুলো যার যার কাঁধে তুলে নিলাম। গাড়ি পর্যন্ত আসতে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। আমি যাবার সময় যে যন্ত্রপাতিগুলো আমার কাঁধে নিয়েছিলাম এখনো সেই একই যন্ত্রপাতি আমার কাঁধে নিয়ে আসছি, কিন্তু এবার কেন যেন আগের চেয়ে অনেক বেশি ভারী মনে হচ্ছিল। হাঁটার সময় আমার বারবার মনে হচ্ছিল কে যেন আবার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে, আর আমার ঘাড়ে প্রচণ্ড ওজন অনুভব করছিলাম। বারবার চমকে উঠছিলাম আমাদের পেছনে কারো হেঁটে আসার আওয়াজ শুনে। শুকনো পাতার ওপর পা ফেললে যেমন মরমর আওয়াজ হয়, ঠিক সেই আওয়াজ আসছিল আমাদের পেছন থেকে। আমাদের পাশে ঝোপের মাঝ দিয়ে কেউ যেন দৌড়ে চলে গেল, এরকম একটা আওয়াজ পেলাম। আমার বুঝতে বাকি রইল না যে আমরা কোনো খারাপ জায়গায় চলে এসেছি। এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা খুব দ্রুত পা চালালাম, কিন্তু যেখানে 1 কিলোমিটার পথ পার হবার কথা 15-20 মিনিটে, সেখানে প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা আমাদের গাড়ির কাছে পৌঁছাতে পারলাম। আমরা চারজনই প্রচন্ড ঘামছিলাম। গাড়ি স্টার্ট দিয়ে আমাদের টিম মেম্বার প্যাট্রিক এক টানে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তখন আমরা জঙ্গল পেরিয়ে গভীর গ্রামে, যেই দেশে মোট 13 লাখ মানুষ বাস করে, সেই দেশের একটা অজপাড়া গ্রামে কজনই বা বাস করতে পারে সেটা খুব সহজেই অনুমান করা যায়। আমরা আমাদের গাড়ি থেকে আমরা আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে এটা উঁচু গির্জা ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। কেমন যেন গাড়িটা খুব ভারী লাগছিল। গাড়ির স্পিড কোনোভাবেই বাড়ছিল না। মনে হচ্ছিল কোনো একটা যেন কিছু গাড়িটাকে আটকে ধরে রেখেছে পেছন থেকে। মোটামুটি বেশ কিছুক্ষণ পর আমরা শহরে প্রবেশ করি। সেদিন রাতে আমি 1 মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। বারবার সেই স্বপ্ন আর স্বপ্নের সাথে মিলে যাওয়া জায়গাটির কথা মনে হচ্ছিল। পরদিন সকালে জানতে পারি আমাদের সাথে থাকা আরেকটি টিম মেম্বার টেরেন্স গত রাতে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে, আর অ্যান্ড্রু প্রচণ্ড জ্বর। প্যাট্রিকের সাথে কথা বলার পর জানতে পারলাম প্যাট্রিক নাকি সেদিন জঙ্গল থেকে ফেরার পথে এক অদ্ভুত রকমের জিনিস দেখে, যেটার কিনা সারা গায়ে ছোপ ছোপ দাগ, মুখটা কিছুটা ঘোরার মতো, আর হামাগুড়ি দিয়ে সেই উঁচু জায়গাটা থেকে আমাদের পেছন পেছন আসছিল। অ্যান্ড্রু সুস্থ হবার পর ওর কাছ থেকে জানতে পারি আমি যেই স্বপ্ন দেখছিলাম ও নাকি সেই স্বপ্নই দেখেছে, কিন্তু লজ্জায় কাউকে বলতে পারিনি। তখন বুঝতে পারি কেন অ্যান্ড্রু চেয়েছিল যাবে না।
দুজন ঠিক একই রকম স্বপ্ন দেখা আর বাস্তবে সেটার সাথে মিল পাওয়া, সবকিছু কি কাকতালীয়? আর প্যাট্রিকের বর্ণনা দেওয়া সেই অদ্ভুত জিনিসটির ব্যাখ্যা, এগুলো সবই কি মিথ্যা? পরে আমরা স্থানীয় লোকজনদের কাছে জানতে পারি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক লাশ ওই জঙ্গলের মাঝে লেকে ফেলে দেওয়া হয়েছিল। তার আরো আগে লেকের পাশে উঁচু জায়গাটাতে কয়েকজন মহিলা 5টি বাচ্চাকে জ্যান্ত পুঁতে ফেলেছিল, আর তাদের বুডো নামের দেবতাকে সন্তুষ্ট করার জন্য এগুলো করা হয়েছিল। আর তারপর থেকেই ওই জায়গাটি অভিশপ্ত। আমরা সেই জায়গা ছেড়ে চলে আসার সময় আরো জানতে পারি যে এই জায়গাটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমি এখনো যখন সেই দিনটির কথা ভাবি, তখনই আমাকে সেই রহস্য হাতছানি দেয়। আমি এখনো আমার স্বপ্ন আর বাস্তবতার কোনো ব্যাখ্যা পাইনি কোনো সুরাহা। এই ছিল ঘটনা। আজকে আমি আমার পরিবারের দুটো গল্প শেয়ার করতে চাই। গল্প, ঘটনা, whatever you call it। একটা আমার মায়ের থেকে শোনা আর আরেকটা আমার শাশুড়ির থেকে শোনা। দুটাই বেশ ইন্টারেস্টিং, দুইটাই হচ্ছে গিয়ে পোস্ট 47 বাংলাদেশের গল্প। শুরু করি কালে। প্রথম ঘটনাটা যেটা আমি শোনাবো সেটা হচ্ছে গিয়ে আমার শাশুড়ির মুখ থেকে শোনা, এবং এইটা হচ্ছে গিয়ে ওনার নানির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আগে একটুখানি বলে দিই যে আমার শাশুড়ির নানা এবং নানি, ইনফ্যাক্ট আমার শাশুড়ির নানা, উনি ছিলেন চুঙ্গি ডিপার্টমেন্ট, দ্যাট ইজ বেসিক্যালি ভ্যাট অ্যান্ড এক্সাইজ ডিপার্টমেন্টের ডিরেক্টর তখনকার দিনে। তো তখনকার দিনে আর কি এরকম একজন যদি কেউ ডিরেক্টর হন, হ্যাঁ, ওনাকে কিন্তু ভেরি সিম্পলি একটা খান বাহাদুর টাইটেল দিয়ে দেওয়া হতো। তো ওনারও আর কি একটা খান বাহাদুর টাইটেল ছিল আর কি। সো হি ওয়াজ খান বাহাদুর সামথিং সামথিং, আর বলছি নাকি, বাট এনিওয়েজ এখন যা হয় আর কি। 47-এ যখন দেশ বিভাজন হয়, ওই সময় অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি ওনাকেও মানে চুজ করতে বলা হয় যে আপনি কোথায় যাবেন, আপনি কি পাকিস্তানে যাবেন না আপনি ইন্ডিয়াতে থেকে যাবেন। তো উনি যে জিনিসটা করেন, উনি চিন্তা করেন আচ্ছা ঠিক আছে যাই আমি ইস্ট পাকিস্তানে, আই উইল গেট সাম বেটার অপরচুনিটিজ ওভার দেয়ার, যাই আমি ওখানেই যাই। তো অ্যাজ ইউজুয়াল ওনাদের যে জিনিসটা হয় হচ্ছে কি, ওনাদেরকে এখানে এনে সেগুন বাগিচাতে একটা খুবই সুন্দর বাসায় ওঠানো হয়। এই বাসাটা বেশ জাস্ট কিছুদিন আগেই আর কি ভেঙে এখানে একটা অ্যাপার্টমেন্ট হয়েছে, বাট বিলিভ মি আমি এই বাসাটা দেখেছি, অ্যান্ড ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল বাসা। ওয়ান্ডারফুলের থেকে বড়, বিশাল বড় বাসা ছিল। আগে পিছে সব জায়গায় লন ছিল, প্রচুর প্রচুর ঘর আর রুম ছিল। আর এই প্রচুর প্রচুর ঘর আর রুমের ব্যাপারটাও বলি আর কি। আসলে
অদ্ভুত জিনিস সে করা শুরু করে। সে কিন্তু পুরো ঘরের মধ্যে ঢুকছে না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি গো, তুমি আসছো কখন? তুমি তো কালকে চিঠি পাঠাইলাম, তুমি এত তাড়াতাড়ি আইলে কেমনে বলো তো? বলে আর বলো না, চলে আসছি আমি তো টেলিগ্রাম পেয়ে গেছি, টেলিগ্রাম পেয়েই আমি চলে আসছি। বলে বাহ, খুব তাড়াতাড়ি চলে আসলো তো তুমি। হ্যাঁ, খুব ভালো। আর কোনো কথাবার্তা না, সে প্রথম কথাটাই বলে হচ্ছে গিয়ে দাও দাও দেখিনি, বাচ্চাটাকে দাও তো আমার কোলে। তো তখন নানি বলে যে তুমি আগে একটু ফ্রেশ হয়ে নাও, তুমি একটা সফর করে আসছো, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, তারপরে তুমি আসো নিও। হ্যাঁ, কিন্তু ওই মহিলা অ্যাডামেন্ট যে তুমি দাও বাচ্চাকে, যাও তুমি ফ্রেশ হও। না না, আমার ফ্রেশ হওয়ার কোনো প্রয়োজন নেই, যাও তুমি ফ্রেশ হও। আস্তে আস্তে করে গলার স্বর বাড়তে থাকে, তার বলতে থাকে বাচ্চাটা আমাকে এক্ষুনি দাও, তুমি আমার হাতে বাচ্চা দাও, তারপরে যাও তুমি ফ্রেশ হইতে। মানে রাগারাগি করা শুরু করছে সে, অর্ডার, রাগ, চিৎকার। এরকম একখানা সময় সে আস্তে আস্তে করে না আরো আগে আসা শুরু করে, আরো এগোতে শুরু করে সে। হ্যাঁ, একটু 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 করে সে আরো হেঁটে হেঁটে সামনে আসা শুরু করে। নানির এবার না একটু ভয় লাগা শুরু করে। নানি এবার একটা জিনিস বোঝে যে সামওয়্যার ডাউন দ্য লাইন সামথিং ইজ রং, কিন্তু কি রং সেটা উনি কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারেননি। এই মহিলা ক্রমশ সামনে আসছে, ক্রমশ সামনে এসে এবার হাত বাড়িয়ে বাচ্চা নেবে, কিন্তু নিতে পারছে না, খালি বলে যে বাচ্চাটা আমাকে দে, বাচ্চাটা আমাকে দে। এরকম সময় নানি কিছু বুঝতে পারে না, কিন্তু নানিও খুব ডাকসেটে বলেছিলেন। বুঝতে হবে একজন খান বাহাদুরের স্ত্রী, বুঝতে হবে সে ইজ অলমোস্ট লাইক লর্ড সামথিং এন্ড লেডি সামথিং। তিনিও ছিলেন ওইরকম। ঠিক এই মহিলা যখন কাছাকাছি আসছে, একটু একটু কাছাকাছি, নানির গায়ে যত জোর ছিল সে দিয়ে সে কষায় একটা লাথি মারে। এবং অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে লাথিটা খেয়ে মহিলা উড়ে চলে যায় একদম দরজার কোনায় এখানে। তারপরে সেই দরজার এখান থেকে নিজেকে কষ্টাইতে কষ্টাইতে রীতিমতো ড্র্যাগ করতে করতে এনে মাথাটা বার করে। মাথাটা বার করে বলে, বলতেছি তোরে দে, তুই দিস না কেন? বলতেছি তোরে দে। এই সময় নানি চিৎকার করে ওঠে। এই চিৎকারে আরো কিছু সার্ভেন্টস ছিল ওদিকে দিক থেকে তারা সবাই চলে আসে। এসে কোনো পুলিশ পায় না, অ্যাবসলিউটলি কোনো পুলিশ পায় না। 2 দিন পরে উনি ঠিকই আসে বাচ্চাটা কাছে। কি এসেছিল তাদের আসলে অনেক বক্তব্য আছে। প্রচুর প্রচুর বক্তব্য। এটাও বলে যে 6 মহিনা পরে প্রথম পুত্র সন্তান হচ্ছে। মানে কুকুরের জায়গায় আসলে কি ছিল। এই একখানা ছোট্ট একটা ঘটনা ছিল আর কি। এটা আমার শাশুড়ি থেকে শোনা। বেশ প্রচলিত ঘটনা, কিন্তু পরিবারের আরো অনেক অনেক ঘটনা আছে। এই একখানা ছোট্ট ঘটনা। থ্যাংক ইউ। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার ফুপার সাথে ঘটা। তিনি একজন জাহাজের ক্যাপ্টেন। তার মুখে যেভাবে ঘটনাটা শেয়ার করেছেন তিনি, আমি সেভাবেই বলছি। ঘটনাটি 1988 সালের জুন মাসে। তখন আমি সিলেট রুটে জাহাজ চালাতাম। তো একবার জাহাজে নিয়ে চট্টগ্রাম থেকে সিলেটে যাই। জাহাজ লোড ছিল সিমেন্ট আর সিমেন্টের কাঁচামাল, অর্থাৎ ক্লিংকার। কিন্তু সিলেটের যে ঘাটে ক্লিংকার আনলোড হবে, সেই ঘাটে অন্য জাহাজের লম্বা লাইন থাকায় আমার জাহাজ আনলোড হতে প্রায় 1 সপ্তাহ বেশি সময় লেগে যায়। তাই এই 7 দিন বসে না থেকে ভাবলাম চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে একটু ঘুরে আসি। আমি জাহাজের স্টাফদের একসাথে ডেকে বলার পর আমার সাথে আরো 3 জন যেতে রাজি হলো। বাকিরা জাহাজের নিরাপত্তার জন্য জাহাজেই রয়ে গেল। উল্লেখ্য, ওই সময় মোবাইল ফোন ছিল না, তাই যোগাযোগ করা আজকের মতো এতটা সহজও ছিল না। যেভাবে সেই কাজ, মূলত এটা একটা অ্যাডভেঞ্চার জাতীয় ট্রিপ ছিল তাদের সবার কাছে। ফুপা ও তাদের 3 জন কলিগ একটা গাড়ি রিজার্ভ করে শ্রীমঙ্গলে সকালবেলা রওনা দিয়ে দুপুরের আগেই পৌঁছে যান। জায়গাটা বর্তমানে একটা রিসর্ট, যেটা খুবই নাম করা, সেটা নাম বলছি না, সঙ্গত কারণে আমি ঘটনার প্রকৃত স্থানটির নাম প্রকাশ করছি না।
তারা শ্রীমঙ্গল থেকে সদর থেকে 6 কিলোমিটার দূরে কোনো একটি টি গার্ডেনে একটি বাংলোতে ওঠেন। উল্লেখ্য, তারা যে বাংলোতে উঠেছেন সেটা কোনো একটি টি স্টেটের অব্যবহৃত বাংলো। বিশেষ কারণ ছাড়া এটা কেউ ব্যবহার করত না। মাঝে মাঝে ঢাকা থেকে অতিথি এলে সেখানে থাকতে দেয়া হতো, বা ম্যানেজমেন্টের বিশেষ প্রয়োজন ছাড়া বাকি সময় তালা বন্ধ থাকত। এদিকে ফুপা ও তার কলিগরা সারা বিকেল ঘোরাঘুরি করে আশেপাশের জায়গাগুলোতে দেখল। চা বাগানে, লাওয়াছড়া বোরের ভেতরে ঘুরে বাংলোতে ফিরতে ফিরতে রাত 8:30টার মতো বেজে যায় তাদের। রাত 8:30টায় চা বাগানের জন্য যথেষ্ট রকমের গভীর রাত। ততক্ষণে বাংলোর কেয়ারটেকার গভীর ঘুমে আচ্ছন্ন। ডেকে ওঠানো হলো কেয়ারটেকারকে। কেয়ারটেকার একটু বিরক্তির মাঝেই উঠে রাতের খাবার টেবিলে সাজিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করতে করতে তাদের রাত 10টার মতো বেজে যায়। কেয়ারটেকার সবকিছু গুছিয়ে চলে যাবার সময় বলল, বাবুরা, রাতে বের হইয়েন না কিন্তু, আর কোনো আওয়াজ শুনলেও বাংলোর বাইরে যাইয়েন না কিন্তু, পাহাড়ি এলাকা বইলে কথা। বলে কিছু শোনার অপেক্ষা না করে হনহন করে হ্যারিকেন নিয়ে এগিয়ে চলে গেল লোকটা। যাবার সময় দরজাটা বাতাসের ঝাপটায় কড়কড় শব্দে আপনা আপনি লেগে গেল। কেয়ারটেকারের কথাটাকে আমাদের গ্রুপের কেউ খুব একটা পাত্তা দিল না। কিসের আর বিপদ হবে, আমাদের সাথে তো আর টাকা পয়সা, স্বর্ণ, গহনা এসব নেই। 4 জন যুবক মানুষ, কার এত সাহস তাদের কাছে আসবে? এই বলে উড়িয়ে দিল সবাই কেয়ারটেকারের কথাটা। মূলত তখন ভুলেও ভাবেনি যে ভৌতিক কোনো কিছুও ঘটতে পারে। ফুপা বলছেন, আমি প্রতিদিন রাত 10:30টায় বিবিসির খবর শুনতাম বহু আগে থেকে। এটা না শুনলে আমার ঘুম আসতো না। তাই রাতে আমার সাথে শর্ট ওয়েভ ব্র্যান্ডের একটি রেডিও সবসময় সঙ্গে থাকতো। এখানে এনেছি। অবশ্য আমি যেখানে যেতাম সাথে কিছু থাকুক আর না থাকুক, রেডিওটা থাকতোই। যেহেতু জাহাজি মানুষ, তাই ফুপার আবার ধূমপানের অভ্যেস ছিল। তাই রাতের খাবার শেষ করে ফুপা ধূমপান করতে এবং বিবিসি খবর তার ছোট্ট ব্যাটারি চালিত রেডিওতে টিউন করে তার এক কলিগকে নিয়ে বাংলোর বাইরে বের হন। উদ্দেশ্য, ধূমপানটাও হবে, খবরটাও শোনা হবে, আবার খাবার পরে একটু হাঁটাও হবে, হ্রদ দেখা আর কলা বেচা সবই একসাথে। তাই আমি নূর আলম নামের এক স্টাফকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম চা বাগানের মেঠো পথ ধরে। চা বাগানে সাধারণত প্রচুর শেয়াল থাকে, তাই চারিদিক হতে থেকে থেকে ভেসে আসছিল কিছু শেয়ালের হুক্কা হুয়া ডাক। গাছের ওপর থেকে মাঝে মাঝেই পেঁচার ডাক আর ডানা ঝাপটানোর শব্দ শোনা যাচ্ছিল। রাতের নিশাচর পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছিল থেমে থেমে। বাতাসে গাছের পাতা ঘষার শব্দ কানে আসছিল, তবে কোথাও জনমানবের কোনো চিহ্ন ছিল না। পরিবেশটা যথেষ্ট পরিমাণে গা ছমছমে ছিল, যদিও তবু এটিকে উপভোগ করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিলাম। ভয়টাই মনে কিচ্ছু ছিল না তখন। পূর্ণিমা না হলেও বেশ চাঁদের আলো ছিল। চা বাগানের গাছের মাঝে বড় বড় ছাউনিওয়ালা গাছের ছায়ায় রাস্তাটা আধো আলো আধো অন্ধকারে ঢেকেছিল। তবে মাটির রাস্তাটা বেশ দেখা যাচ্ছিল। যথারীতি রেডিওর খবর শুরু হলো। শুনছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে প্রায় মিনিট 15 মতো দূরত্ব পার হয়েছি। সিগারেটটা শেষ হয়ে যাওয়াতে আর একটা সিগারেট জ্বালালাম। নূর হোসেনকে জিজ্ঞেস করলাম, কিরে, ভয় পাচ্ছিস নাকি? সে কোনো উত্তর করল না, শুধু ঘাড় নেড়ে বোঝালো, না। হঠাৎ চাঁদের আলোয় দেখলাম সামনে থেকে প্রায় 6-7 ফুট উঁচু 4 জন লোক সাদা লম্বা পোশাকে আবৃত হয়ে একটা কফিনের মতো কিছু একটা নিয়ে আমাদের দিকে আসছে, এবং তাদের পেছনে আরো 10-12 জন একই আকৃতির এবং একই পোশাক পরা লোক হেঁটে আসছে। দেখেই মনে হলো হঠাৎ কেমন যেন একটা শীতল অনুভূতি ফিল করলাম। মানুষ হাঁটলে পায়ের মুভমেন্টের কারণে বডিটা উঁচু নিচু হয়, হাতে সামনে পেছনে যায়, কিন্তু লোকগুলো এমনভাবে আসছে কারো শরীর নড়ছে না, যেন বাতাসে ভেসে ভেসে আসছে এদিকে। দেখে হঠাৎ কলিজায় চাপ অনুভব করলাম। এমন দৃশ্য এই সময় এই জায়গায় দেখবো সেটা ভুলেও ভাবনাতেও আসেনি। আমি একা সাথে নূর হোসেনকে জিজ্ঞেস করলাম, কিরে, তুই কিছু দেখতে পাচ্ছিস নাকি সামনে? সে উত্তর দিল, না। আমি বললাম,
এত রাতে কোনো মানুষ মারা গেলে তো কাউকে দাফন করে না, সকালে সকালে দিবে বা দিনে দিবে। তাহলে এরা আসলো কোত্থেকে? লাশ দাফন করতে যাচ্ছে, কিন্তু সাথে একটা লাইট, টর্চ, হ্যারিকেন, কিচ্ছু নেই। কিরে? নূর হোসেন নীরব, কোনো উত্তর নেই তার। দেখতে দেখতে কফিনগুলো সহ লম্বা অবয়বগুলো আমাদের পাশে আসলো। আর ঠিক সেই মুহূর্তেই রেডিওতে চালানো খবরটা হঠাৎ ঝিরঝির করতে লাগলো। মনে হলো চ্যানেলটা হঠাৎ করে রেডিও সিগন্যাল হারিয়ে গিয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এতক্ষণ ফুল ক্লিয়ারভাবে অনুষ্ঠান চলছিল, 1 সেকেন্ডের মধ্যে সিগন্যাল নেই। এটা ভাবতে ভাবতেই ওই 4 জনের হাত থেকে কফিনটা একদম আমাদের পাশে এসে পড়লো বিকট শব্দে। আর কফিনের ঢাকনাটা খুলে গেল, ভেতর থেকে বেরিয়ে এলো লাশের মুখ। এ যেন কেউ না, আমার সাথে বের হওয়া নূর হোসেন, যে এতক্ষণ আমার সাথে ছিল। এটা তো তারই লাশ। লাশটার মুখ পোড়া, বিভৎস। বুকের ভেতরটা ছেদ করে উঠল। ঠিক তখনই আমার নাকে ভেসে আসতে লাগলো ভয়ঙ্কর মাংস পচা বোটকা গন্ধ। কতটা ভয়াবহ ছিল সেই গন্ধটা, সেটা শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। আমি আমার জীবনে এত ভয়াবহ গন্ধ কোনোদিন পাইনি। যখন জায়গাটা শুনশান, নীরবতা, সমস্ত পাখির ডাক, শেয়ালের শব্দ সব যেন একসাথে বন্ধ হয়ে গেছে। তখনও আমার হাতে সিগারেট জ্বলছে। কফিনের সাথে অবয়বগুলোর দিকে তাকিয়ে যেতেই বুঝতে পারলাম প্রত্যেকের মুখ পোড়া, বিভৎস। কারো চোখ নেই, মুখমণ্ডল নেই, সম্পূর্ণই পোড়া। দেখে গায়ের সব পশম আমার দাঁড়িয়ে গেল। সাথে থাকা নূর হোসেনের দিকে তাকালাম। আমার সারা শরীর ঝিমঝিম করছিল। হঠাৎ এতটা মানসিক চাপ নিতে না মেরে পড়ে যাচ্ছিলাম, তাই নূর হোসেনের হাতটা ধরতে যাচ্ছিলাম শক্ত করে। কিন্তু একই, আমার হাত তার শরীর ভেদ করে এপার থেকে ওপারে চলে গেল। তার মানে এতক্ষণ আমি যার সাথে হাঁটছিলাম, কথা বলছিলাম, সেও অশরীরী। আমি চিৎকার করতে পারছিলাম না, সারা শরীরে ঘেমে ভিজে গেছে। আমার কণ্ঠ থেকে কোনো শব্দ বের করতে পারছিলাম না। ঠিক এমন সময় কফিনের ভেতরে থাকা সেই লাশটি প্রচণ্ড জোরে গোঙাতে লাগলো। আমি কোনো কিছু না ভেবে পেছনের দিকে গায়ের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিলাম। সিগারেট, রেডিও কে কোথায় পড়লো তার কোনো হদিস ছিল না। রুদ্ধশ্বাসে ছুটলাম যেদিক থেকে এসেছি। আমি দৌড়াচ্ছি আর মনে হচ্ছে কোমানির শব্দটা আমার কাঁধের নিকট আরও নিকটতর হচ্ছে। আমাকে কেউ পেছনে ধাওয়া করছে। ঠিক সেই সময় শেয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল শত শত শেয়াল একসাথে আমাকে ঘিরে ধরেছে। জীবনে কখনো এত ভয় পাইনি। প্রাণ পরে দৌড়াচ্ছিলাম বাংলোর দিকে। দৌড়তে দৌড়তে বাংলোর জায়গাটায় যখন এলাম, তখন দেখি সেখানে বাংলোর চিহ্ন নেই। চা বাগানের থুতু প্রান্তর আর চাপ নিতে পারছিলাম না। দিক বিদিক শূন্য হয়ে যেদিকে পেরেছি দৌড়েছি। কতক্ষণ দৌড়েছি মনে নেই। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে একটা গর্তে পড়ে যাই। আমার স্নায়ু আর চাপ নিতে পারে নাই। আমি তো আমার জ্ঞান হারাই। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ বজ্রপাতের শব্দে আমার শরীর আর মুখে বৃষ্টির পানির ফোঁটায় আমার জ্ঞান ফেরে। বজ্রপাতের আলোতে আমি দেখি একটা খ্রিস্টিয়ানদের পুরো এক কবরের ভেতরে আমি পড়ে আছি। প্রত্যেকটা কবরের উপরে ক্রস চিহ্ন দেয়া। যেদিকে চোখ যায় শুধু কবর আর কবর। আশেপাশে থেকে শুধু কুকুরের কান্নার আওয়াজ আসছে এবং চারিদিক খুটখুটে অন্ধকার। পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। পায়ে হাত দিতেই দেখি বাম পাটা চিরে রক্ত বের হচ্ছে। হাত নাড়তেই দেখি কবরের ভেতরে থাকা লাশ, তার হাড় সাথে লেগে থাকা। আমার পা চিরে গেছে, অর্থাৎ লাশের হাড়ে চিরে গেছে আমার পা। বজ্রপাতের আলোতে দেখলাম আমি শুয়ে আছি একটা কঙ্কালের ওপর। আর তখন কি করব বা কি করা উচিত কিছুই আমার মাথায় আসছিল না। আমার সব ঘটনা মনে পড়ে গেল। আমি কোথায় ছিলাম, কি হয়েছে, কি আছে, সব কিছু। ভয়াবহ ব্যাপার হলো, সামনে তাকিয়ে দেখি যে কফিনটা দেখে জ্ঞান হারিয়েছিলাম, সেই কফিনটা ঘিরে ওই 4 জন আরো শত শত সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। বজ্রের আলোতে কবরের ভেতর থেকে দেখছিলাম আমি। সাথে শুনতে পেলাম কয়েকটা কুকুরের করুণ ডাক। কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। হঠাৎ দেখলাম একটা কফিন ঘিরে দাঁড়িয়ে থাকা সাদা অবয়বগুলো একটি শরীর না ঘুরিয়ে, ঘাড়টা 180 ডিগ্রি ঘুরিয়ে আমার কবরের দিকে তাকালো। এই দৃশ্য দেখে আমি আবারও জ্ঞান হারালাম।
জ্ঞান ফিরে দেখি আমি সেই বাংলোর রুমে, আমার সামনে কেয়ারটেকার, আমার 3 কলিগ সবাই, সাথে একজন ডাক্তার। গায়ে আমার তখন ভীষণ জ্বর, শরীরের বিভিন্ন জায়গায় কাঁটা ছেঁড়া। আমার কাছে সবাই জানতে চাইলো আমি কিভাবে গোরস্থানের ভিতরে গেলাম, কারণ গোরস্থান থেকে বাংলোটি ছিল প্রায় 4 কিলোমিটার দূরে। আমি একে একে সব ঘটনা বললাম, সব কিছু। সমস্ত ঘটনা শোনার পর আমার কলিগ নূর হোসেন বলল, আমরা যখন দুজন খবর শুনতে শুনতে হাঁটছিলাম তখন নূর হোসেন নাকি আমাকে বলেছিল যে আমি একটু আসছি, আমি একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে। আমি তাকে ধরে ফেলবো, কিন্তু রেডিওর দিকে মনোযোগ থাকায় আমি তার কথার আওয়াজ শুনতে পাইনি। আমি ভেবেছিলাম সে হয়তো আমার সাথেই আছে। আর বাগানের রাস্তাটা কিছু সামনে গিয়ে 2 ভাগে ভাগ হয়ে যায়। আমি বামের রাস্তা ধরে হাঁটছিলাম, কিন্তু নূর হোসেন আমাকে বামের রাস্তা ধরে কিছু দূর খুঁজে তারপরে না পাওয়াতে ডান হাতিকের রাস্তায় খুঁজতে থাকে। অবশেষে আমাকে না পেয়ে বাংলোয় ফিরে আসে। সবাইকে নিয়ে বের হয়ে আমাকে খুঁজতে খুঁজতে সারা রাত না পেয়ে কেয়ারটেকারকে নিয়ে খুঁজতে খুঁজতে ক্রিশ্চিয়ানদের গোরস্থান পর্যন্ত আসে এবং অচেতন অবস্থায় আমাকে উদ্ধার করে। ঘটনা শুনে বাংলোর কেয়ারটেকার বলল, বাবু, আপনাদের তো বলেছিলাম বের না হতে, আপনারা তো কোনো কথা শোনেননি। তখন সবাই কেয়ারটেকারকে চাপ দিলে আসল ঘটনা সে বলতে বাধ্য হয়। তখন কেয়ারটেকার বলে 1945 সালে এই চা বাগানের বাংলোতে থাকতো তৎকালীন ব্রিটিশ এক গার্ডেন ম্যানেজার, যে ছিল খুবই অত্যাচারী। চা শ্রমিকদের ওপর কথায় কথায় নির্যাতন চালাতো, চাবুক দিয়ে পেটাতো সামান্য কাজে ভুল হলে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তখনকার সময়ের কিছু বিদ্রোহী চা শ্রমিক তাকে ধরে রাতে চা বাগানের ওই 3 রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে মারে। তার পোড়া দেহ তখন কফিনে করে ওই 4 কিলোমিটার দূরের ক্রিশ্চিয়ানের কবরস্থানে দাফন করা হয় এবং তারপর থেকে ওই রাস্তার মোড়ে কেউ এলে বা গেলে কফিনে করে মৃতদেহ আনা ওই দৃশ্য দেখতে পায় এবং মাঝে মাঝে বাংলোর আশেপাশে কোনো কারণ ছাড়াই পোড়া মাংসের গন্ধ পাওয়া যায়। আর এই দৃশ্যটা যার সামনে পড়ে তার সাথে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটেই যায়। তো চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে ওই দিন বিকেলেই তারা ওই স্থান ত্যাগ করেন এবং সিলেটের জাহাজে চলে যান। ঠিক তার পরের দিনই ফুপা জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগে। তার কোনো রকম ক্যাজুয়ালিটি ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। আশ্চর্যের ব্যাপার হলো ওই সময় জাহাজের ইঞ্জিন বন্ধ ছিল। বন্ধ অবস্থায় ইঞ্জিনে আগুন লাগার ঘটনা বেশ বিরল, কিন্তু সেটা কিভাবে হলো সেটা আজও রহস্য। কেয়ারটেকার বলছিল যে চা বাগানে যে পোড়া কফিন তারা দেখেছিলেন তার সাথে দ্রুত দুর্ঘটনা ঘটে, তবে ইঞ্জিনে আগুন লাগা কি সেটারই ইঙ্গিত? এই ছিল ঘটনা। তবে আমি এই ঘটনার সাথে আরও কয়েকটা বিষয় চিন্তা ভাবনা করে আমার ভীষণ বেশ নাড়া দিয়েছে এবং সেগুলো তিনি শেয়ার করেছেন। সেটা না হয় এইখানে আমি না বলি, বাট এই ছিল ঘটনা এবং ঘটনাটি অসম্ভব সুন্দর একটি ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি আবরার খান, নিউ ইয়র্ক থেকে। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেই ঘটনাটা আমার খুব কাছের এক বন্ধু ফয়সালের সাথে ঘটে যাওয়া। ফয়সালও নিউ ইয়র্কের বাসিন্দা, জামাইকা 179 স্ট্রিট হিল সাইডে। তার চাকরির সুবাদে সে কাজ করে ম্যানহাটন সিটি বলে পরিচিত নিউ ইয়র্কে। সো ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন অনেকেই হয়তো নাম শুনেছেন। তার আশেপাশেই সে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করছে। তার চাকরির সময়টা দেখা যায় যে বিকাল থেকে শুরু হয় এবং রাত্রে 11টা সাড়ে 11টা পর্যন্ত তার ডিউটিতে থাকতে হয়। তো প্রায় দিনই বাসায় ফিরে সে অনেক রাত্রেবেলা, দেখা যায় যে 12টা সাড়ে 12টার দিকে হয়তো ট্রেনে উঠছে। তো যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন আসলে বেশ বরফ পড়েছিল। আপনারা জানেন অনেকেই যে নিউ ইয়র্কে শীতের সময় মাঝে মাঝে বরফ পড়ে থাকে এবং যতই বরফ পড়ে আমাদের আসলে বরফে একটু কাজে যেতে হয় বা কাজ থেকে ফিরতে হয়। কাজকে কোনোভাবেই আমরা ছেড়ে থাকতে পারি। তো নিজের জীবিকার তাগিদেই সেদিন অনেক বরফ পড়ার কারণেই ফয়সাল তার কাজে যোগ দেয় এবং কাজ শেষ করে রাত্রে 11:30টার জায়গায় সেদিনকে বেরিয়ে পড়ে যায় রাতের দিকে।
ফাঁকা জায়গার ভিতরে বেশ মানুষজন দূরে দূরে ছিল। একটা ট্রেন স্টেশন আন্ডারগ্রাউন্ড, আপনারা হয়তো যারা দেখেছেন হয়তো ধারণা করবো বুঝতে পারবেন যে একটা যদি ট্রেনের কম্পার্টমেন্ট যদি দেখা যায় যে 12টা-15টা থাকে, সেখানে কতখানি জায়গা নেই। ও যেখানে ছিল সেখানে আসলে আশেপাশে কোনো মানুষ ছিল না, হয়তো দূরে অনেক কেউ ছিল। তো হঠাৎ করে প্রকট দুর্গন্ধ তার নাকে আসতে থাকে। দুর্গন্ধ বেসিক্যালি দেখা যায় যে উন্নত বিশ্বে এরকম ট্রেন স্টেশন এটা আশেপাশে অস্বাভাবিক একটা বিষয়। দেখতে পেল যে যে সিঁড়িটা আর কি প্ল্যাটফর্মে নেমে এসছে, মানে মেইন পুল থেকে যে সিঁড়িটা দিয়ে সবাই নেমে আসে প্ল্যাটফর্মে, সেই সিঁড়ি দিয়ে একটা মানুষ নেমে আসছে, খুব উস্কো উস্কো, মানে যাদেরকে বলা যায় একটি হোমলেস। তো এই হোমলেস লোকটা আস্তে ধীরে নেমে আসছে এবং আস্তে আস্তে যে ওই লোকটা যখনই কাছে আসতে থাকে, ফয়সাল ফিল করলো যে ওই যে দুর্গন্ধটা আরো বিকট হতে থাকলো। কাছাকাছি আর যখন আসলো দেখলো উস্কো উস্কো একটা চিরাচর্ণ একটা মানুষ। তো সেই লোকটা যখন কাছে আসে, হাতে তার একটা ক্যান, যেগুলো এমটি ক্যান, বিয়ারের ক্যান হতে পারে বা ড্রিঙ্কসের ক্যান হতে পারে। তো ওই ক্যানটা সে ওই কয়েন নাড়ছে, এটা খুব ভারী গলায় ফয়সালকে বলল, স্যার ক্যান ইউ গেট মি $1? উড লাভ টু বাই সাম বিয়ার। এটা বলা পরপরই ফয়সাল আসলে খুব অস্বস্তি ফিল করা শুরু করছে। সে পকেট থেকে একটা $1 নোট বের করে সেই ক্যানটাতে দিয়ে দেয় এবং দেওয়ার সাথে সাথেই লোকটা আস্তে 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 হেঁটে আরেকদিকে চলে যায়। ইতিমধ্যে ট্রেন চলে আসে, তার গন্তব্যে ট্রেন চলে আসার পরে সে কম্পার্টমেন্টে উঠে যায়। ডোর ক্লোজ হয়ে যায়। ডোর ক্লোজ হয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে সে দেখলো যে প্ল্যাটফর্মে সেই উস্কো লোকটা তার দিকে তাকিয়ে খুব অস্বাভাবিক একটা মানে দৃষ্টি তার দিকে দিচ্ছে এবং কেমন জানি একটা অদ্ভুত একটা হাসি দিচ্ছে। যাই হোক, তো ওখান থেকে ট্রেনে করে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে গন্তব্য তার বাড়ি, যেখানে সেটা হচ্ছে 179 জামাইকাতে স্টেশন। তো যেতে যেতে এক সময় সে দেখতে পেল যে সে খুব টায়ার্ড ছিল, অনেকটা নিদ্রার মতো হয়ে আসলো। তো স্বপ্নে সে আবুল তাবুল মানে ট্র্যাক ছাড়া অনেক কিছু মানে কি জানি দেখলো, এরকম মানে খুব অসুস্থ লাগছিল আসলে, এত টায়ার্ডনেস। যখন ভেঙে গেল তখন দেখলো প্রায় চলে এসছে। যখন আসলো ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করলো, ট্রেন স্টেশন থেকে বের হয়ে আসলো। এখানে বলে রাখা ভালো, ফয়সালের বাসা 179 যে জামাইকা 179, ওখান থেকে হিল সাইড থেকে আরও বেশি প্রায় 10-15 মিনিট হাঁটতে হবে। তো সেখান থেকে সে হাঁটা শুরু করলো। রাতটা যেটা প্রায় অনেক কাছাকাছি 3:30 পর্যন্ত একটা সময় হাঁটতে হাঁটতে আগাচ্ছে। আর রাস্তায় আসলে তখন তেমন একটা লোকজন ছিল না, চুপচাপ, যেহেতু সে প্রতিদিনই আসে এই এনভায়রনমেন্টই তখন চলাফেরা করে বা হেঁটে অভ্যাস। এই সময় হঠাৎ করে দেখতে পেল যে অনেক দূরে তার বাড়ির কাছাকাছি প্রায় চলে এসছে। স্ট্রিট লাইটের আলোতে দেখতে পাচ্ছে যে একটা মানুষ পুজো হয়ে বসে আছে জাস্ট ফুটপাতের সাথে, এবং হাতে সম্ভবত কি যেন একটা উঁচা করে দিয়ে রাখছে এবং একটু শব্দ শুনতে পাচ্ছে মানে সামথিং লাইক কয়েন্স। যখন কাছে চলে আসলো তখন স্পষ্টভাবে লোকটাকে দেখতে পেল। লোকটা তার দিকে উদ্ভট এক দৃষ্টিতে তাকিয়ে এবং একটা হাসি দিয়ে বলছে, স্যার ক্যান গেট মি $1? উড লাভ টু বাই সাম বিয়ার। ফয়সাল লক্ষ্য করলো এই লোকটা আর কেউ নয়, সেই ট্রেন স্টেশনের লোকটা যে কিনা ভিক্ষা করছিল তার কাছে, হোমলেস। সে ঘাবড়ে গেল, এই লোকটা এখানে আসলো কিভাবে। নিমিষেই সে অনেকটা দিশেহারা হয়ে গেল, দৌড়ানো শুরু করল। দৌড়াতে দৌড়াতে রাস্তা শেষ হচ্ছে না, খুব অল্প সময় রাস্তা ছিল, হেঁটে গেলে হয়তো হার্ডলি 2-3 মিনিট, তার মনে হচ্ছে অনেক সময় লাগছে।
এই অবস্থায় যখন পৌঁছে গেল বাসার দৌড়ে, তখন কোনোভাবে চাবি বের করে দরজা ঢুকে দেখতে পেল যে রুমটা, যে কমন রুমে সিটিং তার ফ্ল্যাটমেট বসে আছে। তাকে সব ঘটনা খুলে বললো হাতে হাতে। তার বন্ধুটা শুনে তাকে আস্তে আস্তে ফয়সাল, তুমি জানতে পারো এই জায়গাটায় অনেক সময় দেখা যায় যে এরকম একটা মানুষকে দেখা যায় সে মারা হয়ে যায়। জানা যায় মানে তার শোনা কথা যে এটা একটা হাত ছিল, সে এক সময় অনেক কারণে এখানে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। ফয়সালের মনে একটা কোশ্চেন জাগে এরপর থেকে যে এই লোকটা যদি এখানেই তাকে দেখা যায়, তাহলে কেন ম্যানহাটনে তার এই ট্রেন ধরার যে ইন্টারচেঞ্জটা ছিল ওখানে কেন দেখেছিল? এরপর থেকে কখনো আর কোনোদিন ফয়সাল তাকে দেখেনি। কোনো একটা আড্ডায় যখন ফয়সাল আমাকে এই গল্পটা বলছিল, তখন আসলে আমি ফয়সালের ওই বাসাটাতেই বসেছিলাম, যে বাসায় আশেপাশে ওই হোমলেসটাকে দেখেছিল সে। আর এরপর এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি কালেক্ট করে দিয়েছে হচ্ছে আমাদের খুলনার ছোট ভাই সৈকত। এবং খুলনার যত স্টোরি আমি বলেছি সাধারণত ওই সৈকতের মাধ্যম দিয়েই, আর একটা ছেলে আছে রূপম, এই দুইজনের মাধ্যম দিয়ে খুলনার চমৎকার চমৎকার স্টোরিগুলো আমি পেতাম। এবারও সৈকত আমাকে খুব সুন্দর একটা স্টোরি এনে দিয়েছে। তো যিনি বলেছেন, তো উনি সঙ্গত কানুনার নামটা বলতে নিষেধ করেছেন, এমনি আদার্স সব কিছু বলতে বলেছেন, কারণ যার সাথে যে ইসের সাথে ঘটনা তার আত্মীয় হয়তো উনি, এই জন্য উনি সঙ্গত কানুনার নামটা বলতে নিষেধ করেছেন। তো ঘটনাটির স্থান হলো সাতক্ষীরা জেলার আশাশুনি থানার আনুলিয়া ইউনিয়ন, এবং এই আনুলিয়া ইউনিয়নের আকসরা বাজার নামে একটা গ্রাম আছে। এই আকসরা বাজারের এই ঘটনাটা, তো ঘটনাটি আসলে মানে শুরুটা আমি বলি যে যেখান থেকে সূত্রপাত, সেটা হচ্ছে ওই গ্রামে মানে স্বাধীনতার আগেই, মানে বাংলাদেশ স্বাধীনতার আগে একজন মেম্বার ছিলেন। তো যেহেতু গ্রামীণ পলিটিক্সের সাথে উনি ইনভলভ ছিলেন, মানে ভালো খারাপ মিলিয়েই মানুষ, কিছু ভালো কিছু খারাপ, পুরাটাই খারাপ না, মানে কিছু ভালো কিছু খারাপ মিলিয়ে মানুষ। উনি দেখা যেতেন যে মাঝে মাঝে নিজের মানে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় ভালো কাজের সাথে বিভিন্ন ধরনের অত্যাচারমূলক কাজ উনি করে ফেলতেন। তো এইভাবে দেশ স্বাধীনের পরে উনি আর মেম্বার ছিলেন না, কিন্তু উনি এই 90-এর দশকের দিকে মারা যান, মানে বয়সেই মারা গেছেন আর কি, এমনি অন্য কোনো ইসে না, বয়সে মারা গেছেন। তবে উনি মৃত্যুর সময় যারা উপস্থিত যারা ছিলেন, আমাকে স্টোরিটা শেয়ার করছেন আর কি, যার মাধ্যমে শোনা, তো প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন মৃত্যুর সময়, মানে মৃত্যু যন্ত্রণা যে কি আমাকে বলেছেন আর কি। কারণ আমাকে ওই সৈকত যখন এটা ঘটনাটা শুনিয়েছে, ও রেকর্ড করে পাঠিয়েছে, আমি নিজে ভয়েস ক্লিপটা আমি শুনেছি আর কি। তো মৃত্যু যন্ত্রণাটা যে কি, এটা ওই মেম্বার সাহেবের মানে মৃত্যু না দেখলে কেউ বুঝতে পারবে না। তো উনি মারা যান, মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই ওই বাজারের মানে আকসরা বাজারের মানে রাস্তার মেইন একটা রাস্তা আছে, রাস্তার পাশে একটা কবরস্থান আছে, কবরস্থানে কবরস্থ করা হয়। এবং ওইটা বলতে পারেন ওনাদেরই জায়গা আর কি, বেশ উনি অনেক সম্পত্তির মালিক ছিলেন, কবরস্থ করা হয়। কিন্তু যেদিন কবর দিয়ে এসছে তার ঠিক পরের দিনই মানে লোকজন এসে খবর দিল যে ভাই কবরটা তো ভেঙে গেছে। তখন দেখে যে আসলেই সত্য কবর ভেঙে গেছে, পায়ের দিকটা দেখা যাচ্ছে, কাপড় দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে। তখন ওরা চিন্তা করেন যে ঠিক আছে, তাহলে কালকেই কবর দিলাম, আজকে ভেঙে গেল, ওরা বিষয় একদম স্বাভাবিকভাবে হতেই পারে। তো ওনারা আবার বাঁশ টাস দিয়ে সবকিছু চাটাই দিয়ে আবার সুন্দর করে কবরটা পরের দিন আবার কিছু লোক এসে বলে যে ভাই কবরটা ভেঙে গেছে। এটা দেখে একটা অবস্থা, কবর ভেঙে গেছে, আবার ঠিকঠাক করেন। পরের দিন আবার একই খবর, তো এই কবর ভেঙে গেছে। কি মুসিবত, এবং প্রতিদিন এই কাজটা কে করতেছে? বলে বৃষ্টি তো নাই, কোনো মানে শেয়াল যে ওটা কি করেছে তাও তো না, কবর ভাঙছে কেন? এখন চিন্তা করে না, বারবার 3 দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, শরীরেও পচন ধরে গেছে। এখন চিন্তা করে না, এইভাবে আমরা এখন আর ওইটা না করি, এখন যেখানে
অবস্থা ওরকম। তো উনি চিন্তা করেন নিশ্চয়ই এটা কোনো, যেহেতু মাটি দেওয়ার পরে কবর ভাঙছে, নিশ্চয়ই ওনার সাথে শত্রুতা ছিল, এমন কোনো লোক ইচ্ছা করে এই কাজটা করছে। তখন ওনারা চিন্তা করে পাহারা বসায়, যে কবর আবার ঠিক করে পাহারা বসায়। দেখে যে কিছুই না, পাহারাদাররা যখন একটু মানে কোনো কারণে একটু অচেতন হয়ে গেছে বা সকাল হয়ে গেছে, বাসায় চলে গেছে, কিন্তু যখনই ওখানে কোনো লোক না থাকে পরে এসে দেখে কবর ভেঙে গেছে। এই ধরনের ঘটনা কন্টিনিউয়াস হচ্ছিল। এখন চিন্তা করেন যে এটা কেউ নিশ্চয়ই করতেছে, এটা ধরতে হবে। এখন ধরার তো কোনো উপায় নাই, চিন্তা করে আসলে কে করছে, ওটা সন্দেহ লাগে যে আসলে এটা কি মানুষের কাজ না কিভাবে কি হচ্ছে এটা বুঝতে পারছি না। তখন ওনারা কি করে, কবরটা পরের দিন আবার ঠিক করে চতুর্দিকে এমনভাবে কিছু মানে হালকা মাটি দিয়ে রাখে যে ওখানে যে কারো মানে পা পড়লে এটা ছাপ সৃষ্টি হবে। তখন ওইভাবে দিয়ে চলে আসেন, বলে আজকে আর কারো পাহারা থাকার দরকার নেই, যদি কোনো মানুষ এই কাজ করে আমরা বুঝতে পারবো, কারণ কাছে এসেই তো ভাঙবে। মোটামুটি কবরের চতুর্দিকে 10-20-15 হাত দিয়ে এরকম হালকা মাটি দিয়ে রেখেছে, পা পড়লেই ওখানে ছাপ পড়ে যায়, যেই আসুক না কেন। পরের দিন রাসেল ভাই ঘটনা একই, কিন্তু কোনো মানুষের পায়ের ছাপ নাই, কোনো পশু পাখির পায়ের ছাপ, কবর ভেঙে গেছে। তখন বলে যে আসলে ওখানকার স্থানীয় আলেমরা বলে না, এটা কোনো মানুষের কাজ না, এটা অন্য কোনো কারণে হচ্ছে। তো ওনার যারা সন্তানরা ছিল বলে তোমরা তোমার বাবার জন্য বেশি করে একটু দান খয়রাত করো, দোয়া করো, আশা করি সমস্যাটার সমাধান হবে। উনি ওনার সন্তানরা যারা ছিলেন তখন মসজিদ, মাদ্রাসায় বা এতিম বা দুঃখ দরিদ্র লোকদের দান খয়রাত করে তার বাবার রুহের উদ্দেশ্যে। তারপর রাসেল ভাই এই ঘটনার ঘটেনি, মানে এটা শেষ, কবর ভাঙার একদম স্বাভাবিক হয়ে যায়। ওনারা কবরের চারদিকে একটু ফাঁকা করে দেন, এখনো আছে সেটা। কিন্তু এই ঘটনার পরে নতুন করে একটা ঘটনার আবির্ভাব হওয়া শুরু হয়। তো যিনি মানে যার সাথে ফার্স্ট এই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, ওনার নাম হচ্ছে জামাল। তো জামালের কাজ ছিল রাতের বেলা, উনি যেহেতু সাতক্ষীরা ওইদিকে তো আপনার ওই যে সুন্দরবনের কাছাকাছি, তো মাছ টাছ ওনারা ধরেন। উনি কি করেন যে সারাদিন মাছ ধরেন, ধরে মোটামুটি গভীর রাত পর্যন্ত মাছ ধরে এসে বাসায় সকাল মানে রাতের বেলা বাসায় এসে ঘুমান, সকালবেলা বাজারে গিয়ে আবার মাছ বিক্রি করে। এটা ওনার প্রতিদিনের কাজ ছিল। তা উনি এরকম মাছের ঝুড়িতে মাছ নিয়ে মাথায় করে আসছিলেন। তো ওই যে বাজারটা যে কবরস্থানের দিকে যাওয়ার সময় হঠাৎ করে ভম করে একটা আওয়াজ হয়, ভম করে। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা বইয়ের বস্তা যদি আমরা ফ্লোরের উপর হঠাৎ করে ফেলি, ধম করে একটা আওয়াজ হয়, যেটা ঠিক ওই রকম আওয়াজ, ধম করে একটা আওয়াজ হয়। আওয়াজ শুনে স্বাভাবিকভাবে উনি আওয়াজটা শুনেন, কিন্তু মনে করছেন স্বাভাবিক। হঠাৎ করে দেখেছে ওই আপনার রাস্তার পাশে একটা অন্ধকারের মধ্যে লুঙ্গি পরা এবং গেঞ্জি পরা, গেঞ্জিটা কেমন ওই যে স্যান্ডো গেঞ্জি, কিন্তু ওই যে আমরা যেমন টি শার্টের মতো গেঞ্জি আছে না, ওরকম পাতলা গেঞ্জিগুলো গ্রামের লোকজন অনেক পরে থাকেন। এটা তো ওরকম গেঞ্জি পরা একজন লোক বলছে, এই জামাল নাকি? তখন উনি বলছে হ্যাঁ কাকা। বলে মাছ কেমন পাইলি? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি মাছ। বলে আচ্ছা ঠিক আছে যা তাহলে। তো উনি চলে যাচ্ছে, যাওয়ার পরে আবার ওই গম করে আবার একটা আওয়াজ হচ্ছে। তখন উনি চিন্তা করছে যে আবার শব্দ হইল। তখন হঠাৎ করে ওনার মনে হচ্ছে আচ্ছা আমি কার সাথে কথা বলবো, তো বলছে জামাল নাকি? তখন বলছে বলা ওনার সাথে তো আমি কথা বলবো, মারা গেছে অনেক। তখন উনি ওই মাছের ঝুড়িটা ফেলে দিয়ে চিৎকার করতে বাসায় যান, সেন্সলেস হয়ে পড়ে যান। যখন জ্ঞান ফিরে উনি সবাইকে বলেন যে আমি রাতের বেলায় এই ঘটনা ঘটেছে। তখন মোটামুটি ওনাকে ট্রিটমেন্ট করা যায় আর কি, ঝাড়ফুঁক করা যায়, নাকি ওটা দিয়ে এই করা হয়। কিন্তু উনি আসলে রাত্রিবেলা এতটা ভয় পেয়েছিলেন, ওনার প্রচন্ড জ্বর আসে, এবং আমরা বিভিন্ন সময় গল্পে বলেছি এরকম যে জ্বর আসলে স্বাভাবিক অনেকে মারাও যান, এবং উনি 7-8 দিন জীবিত ছিলেন, মারা যান। তো এটা যখন উনি মারা যান তখন এলাকায় বলে যে মানে কেন মারা গেলেন, উনি ভয় পেয়েছিলেন। কেন ভয় পেয়েছিলেন? যে মেম্বার চাচাকে দেখেছিলেন রাস্তায়, এটা দেখে উনি খুব ভয় পেয়েছিলেন। এটা মানে গ্রামে এটা চাউর হয়ে যায়। এরপরে আব্দুর রহমান নামক একজন ব্যক্তি আছেন, উনি মাছের এই করেন না, নর্মালি ওই বাজারে ওনার দোকান আছে। কোনো একদিন ওই দোকান বন্ধ করে আসতে আসতে আমার দেরি হয়েছে, উনি একাই আসছিলেন। উনি আসার সময় হঠাৎ করে ঠিক ওরকম ভম করে একটা আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পর উনি দেখেন যে সামনে একজন লোক দাঁড়ানো। বলে কি রহমান নাকি? বলে জি চাচা। বলে কি আজকে দেরি হলো কেন? বলে অনেক আজকে হাটের দিন ছিল, অনেক কাজ টাজ ছিল, এই জন্য
আর তাছাড়া গঞ্জ থেকে বন্ধ থেকে মাল আসবে, মাল আসতে দেরি হয়েছে, এই জন্য দোকানটা বন্ধ করতে দেরি হয়ে গেছে। এই কথা বলতে বলতে আব্দুর রহমানের মাথায় খেয়াল আসছে যে কি রে, উনি তো মারা গেছেন, এটা কে তাহলে? তখন উনি প্রচন্ড জোরে চিৎকার করেন এবং চিৎকার করে লোক ডাকা শুরু করেন। তখন দেখে কি ওই লোকটা আস্তে আস্তে কাছে আসছে, শরীরের আকৃতিটা আরো বড় হচ্ছে এবং ওনাকে একদম মানে ওনার গলা ধরে মানে একদম উঁচা করে ছুঁড়ে ফেলে দেন এবং উনি যায় পড়েন একটা কাঁটাতারের উপরে এবং ওই কাঁটাতারের ওইখানে ছিল একটা মাদ্রাসার বাউন্ডারি, মাদ্রাসার বাউন্ডারিটা আসলে কাঁটাতার দিয়ে ঘেরা। উনি কাঁটাতারের উপরে পড়ে যান, মারাত্মকভাবে আহত হন এবং উনি চিৎকার চেঁচামেচি করেন। তখন ওই মাদ্রাসার স্টুডেন্টরা ঘুম থেকে জেগে যায়, হুজুররা চলে আসে দেখে ওনার এই অবস্থা। তখন ওনাকে সেবা শুশ্রূষা করে আস্তে আস্তে উনি সুস্থ হন, উনি আর মারা যান নাই। কিন্তু এলাকাতে এই ঘটনাটা চাউর হয়ে যায়, এই রাস্তাটা আসলেই এই মেম্বার চাচাকে দেখা যায়। তখন মোটামুটি অনেকেই রাতের বেলা ওই রাস্তা দিয়ে মানে আসার ক্ষেত্রে কখনো একা আসেন না। আরও একটা মজার বিষয় রাসেল ভাই, সেটা হচ্ছে যে এই ঘটনাটা কিন্তু এখন পর্যন্ত এখনো চলছে? এখনো চলছে। যারা ওই অনেকে ভুল করে, অনেকে তো জানেন না, কেউ তো আত্মীয় বাড়িতে গিয়েছেন বা কোনো কারণে যারা জানেন না, তারা অনেক সময় একা চলার সময় তো সবসময় যে দেখেন বিষয়টা এমন নয়, তবে মাঝে মাঝেই দেখেন। এখন পর্যন্ত সেটা চলছে স্টিল নাও। এবং আমাকে যিনি ঘটনাটা বলেছেন উনি মানে 100% হলফ করে বলছেন যে ঘটনাটা 100% সত্যি। কেউ যদি জাজ করতে চায়, ঠিকানা তো সব বলেই দিয়েছে যে ওই গ্রামের সাতক্ষীরা জেলার ওই ইসে গেলে এই ঘটনাটা শুনলে বুঝতে পারবে যে আসলে ঘটনাটা সত্যি। এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কষ্ট করে স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি আবারও ভবিষ্যতে আমাদের দেখা হবে। ভালো থাকবেন আফরান ভাই এবং সবসময় আশা করছি যে আমাদের সঙ্গেই থাকবেন। আপনার জন্য শুভকামনা রাসেল ভাই, ইনশাল্লাহ একসাথেই থাকবো।